মিথুন আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু কিন্তু আমি তাকে কেমন করে বোঝাই আমি এক গরিব দাদার অভাগিনী অন্ধ বোন। অন্ধ হলেও তুমি আমার জীবনের একমাত্র আলো দিশারি। মিথুনদা, তুমি আমার এই জীবনের সুখ দুঃখ আলো আধার, তাই তোমাকে না পেলে আমার জীবনের সব চাপা অপরিত থেকে যাবে। কিন্তু মিথুনদা, তোমার বাবা মা ভাই বোন আনন্দে বরণ করার জন্য প্রতীক্ষায় দিন গুনছে। সত্যি মিথুনদা, তোমার বাবা মা ভাই বোন আমার মতো একটা অসহায় অন্ধ মেয়েকে মেনে নেবেন? হ্যাঁ কাজল, মা আমার মাটির ঘরে দেবী, আর বাবা আমার আকাশের মতন ওদা, আর আমার ভাই বোন শিশুর মতন সরল। মিথুনদা, কেন হয়তো দুশ্চিন্তায় নিজের মনকে ক্ষতবিক্ষত করতে কাজল? আমার মনের বাগিচায় তুমি অপরিচিতা হয়ে ফুটেছ। তোমার হৃদয়ের রামধনু রং দিয়ে তুমি আমার মন প্রাণ রাঙিয়ে দিয়েছো কাজল। তাই সারা জগৎ সংসার যদি তোমাকে মেনে না নেয়, তবু কেউ তোমাকে আমায় বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না কাজল, কিছুতেই পারবে না। মিথুনদা, তুমি কতই না সুন্দর, তবুও না আমার বড় স্বাদ হয় গো। আমার চোখে যদি দৃষ্টিশক্তি থাকতো, তাহলে তাহলে আমি তোমায় দু চোখ ভরে দেখতাম। তুমি তোমার মনের দৃষ্টি দিয়ে আমাকে দেখে নিও, আমি আমার চোখ দিয়ে দেখাবো এই সুন্দর পৃথিবীর রং রূপ সৌন্দর্য। মিথুনদা, আমি দেখাবো নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী, তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। আর আমি শোনাবো রঙে বেরঙের ফুল দিয়ে সাজানো এই সবুজ বৃক্ষলতায় শাখায় বসা হরেক পাখির গান। আর সেই গানের মাঝে তোমার আমার ভালোবাসার লিপি দিয়ে আমি গাইবো, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি খুব শিগগিরই আসবো কাজল। আর যেদিন আসবো সেদিন আমার ভালোবাসার মানুষ প্রতিমাকে লাল চেরিয়ার ঘুমটা দিয়ে ঢেকে লজ্জা রঙে রাঙে আমাদের বাড়িতে নিয়ে যাবো। মিথুনদা, সত্যি সত্যি আমি ধন্য, সার্থক আমার এই নারী জীবন। আজ পৃথিবীর সমস্ত সুখ যেন আমার হাতের মুঠো এসে ধরা দিয়েছে। আর তাই তো আজ দাদা বাড়ি ফিরে এলে তাকে আমি বলবো, বলতে হবে না রে বোন, বলতে হবে না দাদা, তোকে আর নতুন করে কিছু বলতে হবে না। তোর সব সংবাদ আমার অনেক আগেই জানা হয়ে গেছে। তুমি কি সংবাদ জেনেছো দাদা? তোর বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ রে কাজল, হ্যাঁ। আজ মিটিং থেকে বাড়ি ফেরার পথে মিতুলের কাছে শোনার পর আমি তাদের বাড়ি গিয়েছিলাম। তোদের বিয়ের দিনটাও আমি স্থির করে এলাম।
দাদা, আগামীকাল মিতুলে মা বাবা তোকে আশীর্বাদ করতে আসবে। আশীর্বাদ? হ্যাঁ রে কাজল, হ্যাঁ। তাই তো আমি তোর জন্য আমাদের অন্ডার মোড় মেনাস কালেকশন থেকে তোর জন্য এই শাড়িটা নিয়ে এসেছি। দাদা, বাহ, চমৎকার মানিয়েছে রে। দেখি রে, তোর চোখে জল। দাদা, কাঁদিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা তোর জীবন। কাঁদিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা তোর জীবন। কান্না হাসির খেলা তোর জীবন। কান্না হাসির খেলা তোর জীবন। আচ্ছা দাদা, আমার বিয়ে হয়ে যাবে বলে তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? বোনের বিয়েতে দাদার আনন্দ হবে না? তাই কখনো হয়? দেখিস দেখিস কাজল, তুই তুই খুব সুখী হবি বোন। আর তোর সুখ দেখে আমি আমার মনের সমস্ত বেদনা ভুলে ছোট প্রাণ করে হাসবো। দেখি তোমরা তুমি নেতাকে খুব দাদাগিরি শুরু করছো, তাই না? তন্ময় গাঙ্গুলি, তোমার নেতাকে আমরা খুঁজে দেবো। তন্ময় গাঙ্গুলি, যাও তোমরা। তোমার লাশ তোমার পাশে উত্তর দেবো। তারপরে পারবি না যেন আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আমার বোনকে রক্ষা করবো। দাদা, আমার ভীষণ ভয় করছে দাদা। ভয়টি রে বোন, ভয়টি। আমি তো আসি এই দুর্গানের কত বিষাক্ত যে তোর অঙ্গ স্পর্শ করে। ভক্তি চলছে, তোদের চেয়ে কোনো অংশে কম নয়। তারপরে ছেলে করে জেনে জেনে বুঝু। মানুষ খুন হলে পরে মানুষ তার বিচার করে, হয় না খুনির মা তবু কেন পায় না বিচার। বিহরা কিন্তু থেকে ফিরে নেওয়া বিহরা। মানুষ খুন হলে পরে মানুষ তার বিচার করে, হয় না খুনির মা তবে কেন পায় না বিচার। নিহত গোলা মৃত্যু থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা, মৃত্যু থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা। শান্তিপুরের বাড়ি যাওয়ার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। অমানসিক অত্যাচার, তন্ময় গাঙ্গুলির মস্তক বিকৃতি, আমার ভাবে পুত্রবধূর অস্বাভাবিক অত্যাচার। কিন্তু কারা সে জানা আধারে অন্ধকারে লুকিয়ে থাকলেও আমার হাত থেকে রেহাই পাবে না। রেহাই আমিও দিবি স্যার, তদন্ত করে বেটাকে পাকড়াও করেছি স্যার। হালদার, বৃষ্টির হালদার বেঁচে থাকতে শান্তিপুরের মাটিতে আমরা সম্মান স্যার এতটুকু নষ্ট হতে দেবো না স্যার। তাই তো তন্ময় গাঙ্গুলির হাম্মাডারা আর তার বোনের ইজ্জত হরণকারী বেটা কর্ণকে গ্রেফতার করেছি স্যার। কর্ণ? হ্যাঁ স্যার, এটা বেজন্মা কুমারী মায়ের সন্তান। কোনের মস্তার চরিত্রের মেয়ে জন্ম দিয়ে ভেঙে পড়েছে। এখানে সেখানে মানুষ হয়ে শেষে কিনা একটা ডাকাত হয়েছে। আজ খুন, কাল ধর্ষণ, এসব স্যার করেই চলেছে। হ্যাঁ, চিনলে কি হবে স্যার? আপনাকে চেয়ারই করে না। বলে শান্তিপুরের মাটিতে বাদশা সেজে যা খুশি তাই করবো, আর আমার কাছে বাধা দিতে ডিএসপি হোক আর এসপি হোক কোনো শালাকে জ্যান্ত ফিরে যেতে দেবো না। এত সাহস চাই আজকালটা। ওই কোথায় সে বাড়ির কন্যা? ওই কর্ণকে আমরা সামনে হাজির করেছি। একে তুমি এই অভাগা কর্ণকে নিয়ে কি রসিকতা স্যার? গ্রেপ্তার করার আগে কারণ তো জানতে পারলাম না। পারবে ভাবতাম, সব জানতে পারবে। ওই ডিএসপি সাহেব মুকুনি যখন পেটে পড়বে না তখন সব বুঝতে পারবে। খেলা কালকে কোর্টে চালান করবো। আবার মনে হচ্ছে কোথায় যেন একটা ভুল হয়ে গেছে, অর্থাৎ ভুল মতো একজনের
একজনের ওপর। কি যে বলেন স্যার, আজ প্রায় 16 বছর এই লাইনে চাকরি করছি। তাছাড়া আমি স্যার অপরাধীর মুখ থেকে বলে দিতে পারি, আর আমি স্যার নিজের চোখেই দেখেছি এই কর্ণই স্যার তন্ময় গাঙ্গুলির মাথায় রড মেরে তাকে উন্মাদ করেছে স্যার। কি বললেন? এই কর্ণই স্যার তার অন্ধকোণটা ইজ্জত নিয়েছে। ইন্সপেক্টর! বিশ্বাস করুন স্যার, কে তন্ময় গাঙ্গুলি তাকে আমি চিনি না, আর তার অন্য বোনটাকে আমি কখনো চোখে দেখিনি। তবু পুরুষত্ব নেই এই ঘটনার জন্য একমাত্র দায়ী তুমি এবং সাক্ষী মিস্টার হালদার। মিথ্যে, মিথ্যে স্যার, সম্পূর্ণ মিথ্যে। মিস্টার হালদার ঘুষ খেয়ে আসল অপরাধীকে মুক্তি দিয়ে আমায় অপরাধী সাজিয়ে স্যার। কি বলে ইন্সপেক্টর সাহেব, আমার হাত ধরে যদি খোলা রাখতো এর উপযুক্ত জবাব আমি দিতাম। স্যার, এত সাহস তোমার রাখতে তুমি কিনা পুলিশের অপরাধ করো? আমার এই আয় দাঁড়িয়ে আমার মা বোনদের সম্মান হানি করো, তবে হাত দুটো আমি ভেঙে দেবো আজকে। স্যার, আপনি আমায় ভুল বুঝলেন। ভুল বুঝবেন তো, আপনারা যে সবাই একই জাতের পুলিশ অফিসার। সময় থেকে অপরাধী নির্মূল করার পরিবর্তে অপরাধী তৈরি করা জান্নাতে আসল উদ্দেশ্য। তাই তাই নিরপরাধ কর্ণকে প্রকৃত অপরাধী বানানোর জন্য আপনারা সবাই মিলে নতুন নাটক তৈরি করেছেন। জন্মদিনের জঘন্য অপরাধে বেজন্মা ক্রিমিনালের মুখে নীতি কথা বলায় না। DSP সাহেব! মিথ্যা অপরাধের সাজা দিতে আপনারা আমায় গুলি করে মারুন আর ফাঁসিতে ঝুলিয়ে দিন, তবু আমি কোনো প্রতিবাদ করব না। কিন্তু আমার জন্মের কলঙ্ক নিয়ে যে প্রয়াস করবে সে ভগবান হলেও তাকে আমি রেহাই দেব না। দাঁড়াও, আর আগে বলো, কোন অপরাধে arrest করা হয়েছে? আগে মালক কি তন্ময় গাঙ্গুলিকে উঠো মার আর তারপরে ইজ্জত হরণ করা। সব মিথ্যে কথা। ওই ভাইয়া বাবা, তুমি কি করে কথা বিশ্বাস করলে বাবা? যে ভদ্রলোক নিজের জীবন বিপন্ন করে তোমার মেয়ে পূজার নারীত্বের সম্ভ্রম রক্ষা করেছেন, এই বুঝি তার প্রতিদান? ছেলে মানুষই করিস না, তুই বাড়ি যা। বাড়ি বাড়ি আমি নিশ্চয়ই যাবো বাবা, বাড়ি আমি নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে আমি কর্ণকে বুঝতে পারি। একে বাড়ি পুরা একটা নিরপরাধ যুবককে তুই না, কর্ণ কোনো অপরাধ করেনি বাবা, কর্ণ নিরপরাধ, সম্পূর্ণ নির্দোষ। অন্য যদি নিরপরাধ হয় ওটাই তা প্রমাণিত হবে। আমাদের ডিউটি কর্ণকে করে হাজির করা। সেবার কর্ণকে করে হাজির করো। যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবে দাঁড়িয়ে থাকবেন। সামান্য নড়াচড়া করার চেষ্টা করে মেয়েটা আমি গোলা টিপে শেষ করে দেবো। যদি যাও ভালো যাও, স্যালেন্ডার করো। আমার হাত থেকে তুমি কখনো বাঁচতে পারবে না। জানান, জানান গুলি। আপনার মেয়ের বক্ষভেদ করে সেগুলি যদি আমায় স্পর্শ করে আমি নিশ্চয়ই মৃত্যুর হাতে ধরা দেবো। কর্ণ, আপনার কাছ থেকে আমি 3 দিন সময় চেয়ে গেলাম ডিএসপি সাহেব। এর মধ্যে যদি আমি প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে না পারি আমি নিজে এসে ধরা দেবো। এসব মিথ্যা। আমি নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত তোমার রেহাই নেই। বলো বলো, এটা কর্ণ ডিএসপি সাহেবের মেয়েকে নিয়ে পালাচ্ছে। বলো সরি স্যার। দেখছি সরে যাও। কর্ণ যেন কোনো বলারে বাড়িতে না পারে। কি করে বাধা দেবো স্যার? কর্ণ যেভাবে পূজা মাকে ঢাল করে পালাচ্ছিল আমার তো স্যার গুলি চালাতেও ভয় লাগছিল। যদি পূজা মার কিছু হয়ে যায় স্যার। মিস্টার হালদার, পরীক্ষা করুন। যেভাবে হোক, যেমন করে হোক, ওকে আমার চাই চাই চাই। কি হলো রে খেলা? আমার চাল যে উল্টে গেল, কিস্তি মারার আগে বেটা কেরামতি করে বেরিয়ে গেল। শিগগিরই ছুটে চলুন স্যার, নইলে গুলি করলে তো এগিয়ে যাবে। যার মেয়েকে নিয়ে পালিয়েছে তার মাথা ব্যথা পাবে, কিন্তু আমার ভয় হচ্ছে কর্ণ যদি প্রতিশোধ নিতে বেটা ভাগিয়ে গুলি করে। পুলিশ স্যার আপনি ভয় পাচ্ছেন স্যার? ওনার জন্য যে আমি ভয় পাচ্ছি রে খেলা, আমার আমি 1000 বার মরতে পারি, কিন্তু এখনো বংশ রক্ষাটাই করে যেতে পারলাম না। তাই তো মরার জন্য ভয় হয়। কি আর করবি, চল ওই ডিএসপি স্যারের পিছু পিছুই চল। চলুন স্যার, চলুন।
জীবন জোয়ার। হে মেঘেরা, তবে যে কোথায় কি যে হলো জীবন জোয়ার। হে মেঘেরা, পারছি না কাজলের স্মৃতি আমি আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। কেমন করে পারবো? আজ যে আমাদের বিয়ের দিন স্থির হয়েছিল, আমি যে আমার কাজলকে কথা দিয়েছিলাম ওকে লাল চেলিয়ার কুমটা দিয়ে ঢেকে শীতেতে সিঁদুর পরে আমাদের বাড়িতে নিয়ে যাব, কিন্তু একদল পশু সে আমার কাজলকে কত বিপদ করে দিয়েছে। দাদা, কেন এমন হলো রে মুকুল? কেন তো আমরা কোনো পাপ কাজ করিনি? আমাদের নিষ্কলঙ্ক ভালোবাসার মানে কখনো তো কোনো পাপের ছায়া পড়েনি রে ভাই। তাহলে কোন অপরাধে আজ একই অপরের কাছ থেকে চুরিয়ে হারিয়ে গেলাম? নিয়তির বিধান বড় কঠিন দাদা। সে যে কখন কাকে কাঁদায় আর কাকে কখন হাসায় তা বোঝার সাধ্য কারো নেই। কিন্তু আমার এই অবুঝ মনকে আমি কেমন করে বোঝাবো রে মুকুল? কোন ভাষায় সান্ত্বনা দেবো আমার এই অশান্ত হৃদয়কে? কাজল ছাড়া সারা পৃথিবী যায় আমার কাছে শুধু অন্ধকার আর অন্ধকার। দুঃখের অন্ধকার ছড়িয়ে মনের মাঝে আবার হাসির জোয়ার আনতে হবে দাদা। মন যেখানে ভেঙে গেছে, স্বপ্ন যেখানে বোবা হয়ে গেছে, সে মৃত মনের মাঝে কান্না চাইতে হাসি মারাই রে ভাই। তবুও তোমায় হাসতে হবে। দুঃখের স্মৃতিকে মন থেকে মুছে ফেলে বাঁচার স্বপ্নটাকে আবার নতুন করে জাগিয়ে তুলতে হবে দাদা। যে মন থেকে আমার স্বপ্ন সাথী হারিয়ে গেছে, সে মনের বাঁচার সামনে কেমন করে দেখবে তুই বলতে পারিস মুকুল? দাদা, তাই তো আমার জীবনের সমস্ত সুখ দুঃখ স্বপ্ন হাসি দুঃখের সাগরে বিসর্জন দিয়ে আমি আমার এই ব্যর্থ জীবনের বোঝা আমি কান্নার সাথে ভাসাতে চাই। দাদা তুমি একটু শান্ত হও দাদা, তুমি একটু শান্ত হও। এমন করে শান্ত হতে পারি? আমার সুখের পৃথিবীকে আই দুঃখের আমার গ্রাস করেছে। জীবন আকাশ থেকে হারিয়ে গেছে আমার স্বপ্নের নাম হয়ে। আর এই খুশির সানাইয়ের মেজে বেঁচে চলেছে বেদনা না রে মুকুল না। আর আমি শান্ত হতে পারছি না। তাই তো আমি আমার অসংখ্য মনকে এই সারা পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে আমি বহু দূরে চলে যেতে চাই। কোথায় যাবে রে মিতুল? আজ যে আমার কোনো যাবার ঠিকানা নেই। আমার জীবনের প্রেরণা হারিয়ে গেছে, নিভে গেছে আলোর নিশানা। তাই তো এই রক্তহীন যাযাবরের মতন আমি দিশাহারা। আমি আমার হারানোর অতীতের খোঁজে চললাম। না বাবা না, তোকে আমি কোথাও যেতে দেবো না। তোর মনের সমস্ত ক্লান্তি দূর করার জন্য আমি তোকে আমার স্নেহ শীতল আঁচলের তলায় ঠেকে রাখবো বাবা। না আমার না, আর তোমরা আমার বাধা দিয়ে না। আমার সর্বহারা কাজল কত বিক্ষত হয়ে পথে পথে ঘুরছে। একদল হিংস্র জানোয়ার হয়তো আমার কাজলকে তাড়া করছে। ভয় নেই, ভয় নেই কাজল, আমি আসছি আসছি কাজল। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। ওরা আমার কাজলের শপথ ছিনিয়ে নিল। আমার বুক থেকে আমার কাজলকে কেড়ে নিতে পারিনি। তাই আমি কাজলের সন্ধানে যাব, সারা পৃথিবী তোল পায়ে করবো। যেখান থেকে যেমন করে হোক ফিরিয়ে আনবো আমি আমার লাঞ্ছিতা কাজলকে। দাদার শুভযাত্রায় অশ্রুসিক্ত নয়নে দাদার পেছু ডেকে তারা মঙ্গল ডেকে এলো না। কিন্তু আমার খোকার জন্য কোনো বিপদ হয় তাহলে কি হবে না মুকুল? মাগো, এই অপরজ রামচন্দ্রের তার দ্বারে আর কেউ পাশে থাক বা না থাক, এই অবচলম্বন আছে মা।
করার সাধ্য কতটুকু? ঘরের শত্রু যদি ওদের সঙ্গে হাত না মেলায়। এই শত্রু হ্যাঁ আরতি, তন্ময় উন্নতকারী আর কাজলের সম্মানহানিকারী লম্পট কর্ণকে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে তোমার মেয়ে পূজা। না, আমি কোনো অপরাধীকে তোমার পুলিশের আইনের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করিনি বাবা। আমি তোমাদের মিথ্যা আইনের কাছ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছি নিরপরাধ এক যুবককে। কারণ কারণ আমি তাকে ভালোবাসি। তুই না উচ্চ শিক্ষিত, তুই না ডিএসপি শুভজিৎ না ডিরেক্টর, একটা বেজন্মা ক্রিমিনালকে এরকম মন্তব্য করতে তোর রুচিতে বাঁধল না? বাবা, মানুষকে মানুষ হিসাবে ভাবার রুচিবোধটা তো তোমার কাছ থেকেই শিখেছি বাবা। তাই বলে একটা পিতৃমাতৃহীন বেজন্মাকে বেজন্মা বলে কি সে মানুষ নয়? পিতৃমাতৃহীন অনাথ বলে কি সমাজে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই মা? তুমি না একদিন বলেছিলে যার মা নেই, যার বাবা নেই, সেই সমস্ত সন্তানদের জন্য তোমার নাকি বুকে খুব কষ্ট হয় মা। আমার কর্ম তো কুমারী মায়ের সন্তান, ছোট থেকে মাতৃ স্নেহ পাইনি, পাইনি মাতৃত্বের উষ্ণ আস্বাদন। সেই কর্মের জন্য তোমার হৃদয়ে কি এতটুকু মায়া মমতার সঞ্চার হবে না মা গো? কুমারী মায়ের সন্তান হলেও আমার কর্ম তো কুমারী মতো করে মায়ের সন্তান। আমার মাতৃসত্তায় আঘাত আনছে সংকোচিতের মন্ত্র। আমার অসার মাতৃত্ব যেন টুকরো হয়ে যাচ্ছে। আমার স্নেহ মায়া মমতা সব যেন কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। কি হলো মা তোমার? কি হলো? মা গো মা, তুমি কথা বলো মা, তুমি চোখ মেলে তাকাও মা গো। ডাক্তারকে খবর দে, ওর মা জ্ঞান হারিয়েছে। এক্ষুনি যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। আরতি তুমি কথা বলো। ও মা গো মা, তুমি চোখ মেলে তাকাও, একবার তুমি কথা বলো, একবার তুমি চোখ মেলে তাকাও মা। আরতি এই তো জ্ঞান ফিরেছে। ওগো, আমাকে তুমি কথা দাও, কর্ণ নামে ওই অনাথ ছেলেটাকে তুমি ক্ষমা করে দেবে। কিন্তু একটা ফেরাই আসামিকে আমি বিশ্বাস করি না। ছোট থেকে সে হয়তো মায়ের স্নেহ ভালোবাসা পায়নি, তাই সারা জীবনের অভিমান বুকে চেপে ধরে এরকম একটু একটু বেপরোয়া হয়ে গেছে। তুমি কথা দাও ওকে ক্ষমা করে দেবে, দাও। জানি না একটা সমাজ বিরোধীর উপর কেন তোমার এত দয়া, তবু তোমার অসুস্থতার কথা চিন্তা করে সঠিক প্রমাণের অপেক্ষায় কর্ণের গ্রেপ্তার আমি কিছুদিন স্থগিত রাখলাম। তবে অপরাধের সত্য যদি প্রমাণিত হয়, কর্ণ কখনো আমার হাত থেকে রেহাই পাবে না। আর প্রিয় ছেলেরা, আজ থেকে ওই কর্ণের সঙ্গে তুই মেলামেশা করবি না। মনে রাখবে এরা তোর বাবার আদেশ। বাবা, তুমি শোনো, তুমি শুনে নাও। তোমার আদেশে আস্তে আস্তে আমি মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে পারি, আগুনে ঝাঁপিয়ে পড়তে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমার জীবন থেকে আমার কর্ণকে আমি হারাতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। কে ওই কর্ণ? কেন এবার কর্ণের নামটা শোনার পর আমার মাতৃ হৃদয় আমার হাহাকার করে কাঁদছে? তবে কেন কর্ণ আমার বড় কোকার মতো এক অনাথ সন্তান? না না, আমার বড় কোকা তো 25 বছর আগে বাসায় শুধু হাসতে হাসতে কোথায় হারিয়ে গেছে। তবু 25 বছর ধরে কার জন্য আমার এই মাতৃ স্নেহে সুধা ভান্ডারে, কার জন্য মাতৃ সুধা জমা পায়নি? তাই তো তার জন্য সঞ্চিত সেই মাতৃ সুধা আমার বড় কোকার পরিবর্তে কর্ণের মুখে ঢেলে দিয়ে বলবো, ওরে কর্ণ, তোর এক মা শুধু তোকে জন্ম দিয়েছে, আর আমি তোকে দিলাম আর এক মা, এই নতুন মা। বল, বল না, আমার সঙ্গে আপনাদের দাঁড়াই কবি বল, তন্ময় গামুলিকে কে পাগল করেছে বল, বল, আমি জানি না গুরু। তার অন্ধ বোনটার ইজ্জত নিয়েছে কে বল, বল। সত্যি বলছি গুরু, আমি এসব কিছু জানি না গুরু। আমিও জানি না, অথচ এই অপরাধের জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু বিনা দোষে আমি কোনো শাস্তি নিতে রাজি নাই বাদশা। তাই তোকে পিটিয়ে খুন করে তবে আমি পুলিশের হাতে ধরবো বল। সত্যি বলছি গুরু, আমি এসব কিছু জানি না গুরু।
কিসের আদেশে আমি ঘুরে জঘন্য কাজ করেছি পুরো পুরো চম্পা আমার মাথায় গন মেরে তাকে উন্মাদ করে আর আমি তার অন্ধ বুনটাকে আমি মহা পাপ করেছি গুরু, আমি মহা পাপী। তুই আমার যা কিছু শাস্তি দাও গুরু। আমি যা শাস্তি দেবো মেনে নিতে পারবি? পাবো গুরু, পাবো। তাহলে সে সর্বহারা কাজলকে তুই বিয়ে কর। গুরু, এ তুমি আমায় কি শাস্তি দিলে? এ যে তুমি আমায় খুন করলে না কেন? না না, এ হয় না গুরু। এ যে তুমি আমাকে শেষ করে দাও গুরু, শেষ করে দাও। কেন কেন তুই কাজলকে বিয়ে করতে পারবি না? কাজলের যে সর্বনাশ তুই করেছিস, এরপর কে কাজলকে গ্রহণ করতে এগিয়ে আসবে? কিন্তু কিন্তু আমার মতো একটা জাতি কাজল জানোয়ার থেকে এবার তুই মানুষ হওয়ার চেষ্টা কর। মানুষ, কিন্তু কেমন করে গুরু? এই লম্পট গুন্ডা সমাজবাদী কর্মাটা বাচ্চাটা পুলিশের চোখে দাঁড়িয়ে আসা সভ্য সমাজের মানুষের চোখে আর তুমি তো পুলিশই। সেই বাদশা সত্যিকারে মানুষ হতে চাইলেও সমাজের মানুষ তাকে মানুষ বলে মেনে নেবে, বিশ্বাস করবে। এই সমাজে ভালো মানুষের কদর এখনো কমে যায়নি রে বাচ্চা। তুই ভালো হতে চাইলে সমাজ নিশ্চয়ই তোকে আপন করে কাছে টেনে নেবে। গুরু, আমি তোকে ভালো পথে নিয়ে যাব, আমি তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। পারবি পারবি না বাচ্চা আমার স্বপ্নকে সার্থক করতে? তুই নিজেকে সত্যিকারে মানুষ প্রমাণিত করতে বল না, পারবি না? পারবো গুরু, পারবো। তুমি পাশ থাকলে আমি নিশ্চয়ই পারবো। আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। আমি ভালো হবো, আমি মানুষের মতো মানুষ হবো, কিন্তু কিন্তু আমার কাজল কোথায়? আমার দাদা কোথায়? এই তো রে বোন, আমি তোর দাদা। তুমি তুমি আমার দাদা? আরে বোন, আমি তোর দাদা। না না, তুমি কেন আমার দাদা হবে? লোকে বলেছে আমার দাদা নাকি উন্মাদ হয়ে গেছে, কিন্তু তুমি তো আচ্ছা, তুমি আমার সাথে রসিকতা কেন করছো? আমি আমার দাদার কাছে যাব, আমাকে আমার দাদার কাছে নিয়ে চলো না। ওরে বোন, নাই বা দিদি ভাতৃ দিদি আর ভাই ফোটা, তবু কি একটু বার আমায় দাদা বলে ডাকতে পারবি না? দাদা? মনে কর না আমি তোর কুড়িয়ে পাওয়ার একটা দাদা। দাদা? তুই আর কাঁদিস নে রে বোন। আর তোরে তোর এক দাদা হারিয়ে গেছে তো কি হয়েছে? আমি তো আছি রে বোন, দাদা? মনে কর না আমি তোর কুড়িয়ে পাওয়া আরেকটা দাদা। দাদা? আমি তোর বিয়ে দেবো। বিয়ে? হ্যাঁ রে বোন, যে জানোয়ারের মতো তোর পবিত্র দেহ মনটাকে কলঙ্কিত করেছিল, সেই বাচ্চা এবার সত্যিকারে মানুষ হয়ে তার ভালোবাসা দিয়ে ম্লান করে দেবে তোর মনের সমস্ত কালিমা। দাদা? তাই তাই বলছি বোন, বাচ্চার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে তুই আপন করে কাছে টেনে নেব। আমার মনের পরশময় ছোঁয়াও প্রাণে জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন গানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। খবরদার! খবরদার, তুমি আমাকে ছেড়ে দাও। আমার নাম উচ্চারণ করবে না। তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো, আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিয়েছো। আমি তোমায় ঘৃণা করি, ঘৃণা ঘৃণা। ঠিক বলেছেন ম্যাম সাহেব, ঠিক বলেছেন। আমি আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমি একটা শয়তান, আমি একটা পশু। তাই তো আপনার মতো দেবীর ঘৃণার পুরস্কার উচিত আমার জীবনের চরম পুরস্কার ম্যাম সাহেব, চরম পুরস্কার। বাচ্চা, আপনার কাছে আমি কিছু চাইবো না ম্যাম সাহেব, শুধু একটু অনুরোধ করছি, আপনি আমায় একটু ক্ষমা ভিক্ষা করুন। আপনার ক্ষমা আমার অন্তরে জমা করে নিয়ে অন্তত একজন নগণ্য মানুষ হয়ে আমি নতুন করে বাঁচতে চললাম। কাজল! কাজল! কে? কে আমার নাম ধরে ডাকছে? কে?
পথি, তোমরা আমার লাঞ্ছিতা প্রিয়াকে দেখেছ, শুনেছ তার মর্ম বেদনার প্রতিধ্বনি? বলো না, তোমরা আমার কাজলকে দেখেছ? মিতুলদা, কে কে তুমি? আমি আমি তোমার কাজল মিতুলদা। কাজল, মিতুলদা, এসো এসো সর্বহারা প্রিয়া, দুজনের মধুর স্পর্শে মিলন হয়ে যাক দুজনের ব্যস্ত বিরহের যন্ত্রণা। না, তুমি এখানে কেন এসেছো মিতুলদা? কেন এই কলঙ্কিনীর কালো মুখখানা দেখতে এত দূর তুমি ছুটে এসেছো? আমি তোমায় নিয়ে এসেছি কাজল, আবার নতুন করে বাঁধবো আমাদের ভালোবাসার ঘর। তোমার মনের সমস্ত কালিমা মুছে ফেলে তোমার স্মৃতিতে সিঁদুর করে। কাজল, আমার আমার বিয়ে হয়ে গেছে গো। কি বললে? হ্যাঁ, এই ভদ্রলোক আমার প্রিয়তম স্বামী। তুমি আমার অন্ত পথিক করে দাও। সাবাস ঈশ্বর, সাবাস, তোমাকে জানাই আমার কোটি কোটি মিঠুন বাবু, আমার কাজলকে আমি তোমার কাছে রেখে গেলাম বন্ধু, ওকে তুমি যত্ন করে রেখো, ও যেন কোনো কষ্ট না পায়। ও অন্ধ মেয়ে তো, এই সুন্দর পৃথিবীকে দেখার বড় সাথ। মিঠুন বাবু জানো, আমার বড় আশা ছিল আমি আমার নিজের চোখ দিয়ে ওকে সুন্দর পৃথিবী রং রূপ সৌন্দর্য দেখাবো, আর হলো না। তাই আমি তোমায় অনুরোধ করছি, সেসব তুমি পূর্ণ করো বন্ধু, পূর্ণ করো। মিঠুন বাবু, আমি ওকে তুমি নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী দেখিও, দেখিও তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ, আর শুনিও রঙ বেরঙের ফুল দিয়ে সাজানো এই সবুজ বৃক্ষলতায় শাখায় বসা হরেক পাখির গায়ে। চলে যাও মিতুলদা, তুমি চলে যাও। যাচ্ছি কাজল, যাচ্ছি, আর যাওয়ার আগে তোমাদের আশীর্বাদ করে যাই, তোমরা সুখী হও, তোমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হোক। মিতুলদা! থেমে গেছে ভোর সুরে, আছে থেকে তুমি আর চলে গেছো বহু দূরে। থেমে গেছে ভোর সুরে, আছে থেকে তুমি আর চলে গেছো বহু দূরে, চলে গেছো বহু দূরে, চলে গেছো বহু सारा बादशाह बिल्कुल साधु बने गए, सच्चा आदमी बन गए, शादी भी कर गए। सारा हराम का बच्चा तेरा शादी का ख्वाब हम एकदम मिटी दे। और असला केस पे शुक्र तेरा चारों तरफ से नजर रखी। आज एक महीने में एक लंबा बच्चा नहीं कर सकता। और स्वर्ग में ऐसा हाल बना देखते তোমারই কাল হয়ে যাবে। अब जो চিনতে পারলে না, চিনতে পারলে না, কোন রোমান্সের পিছনে লাগাবো? নিজের সৃষ্টিকে তাড়াতাড়ি ভুলে গেলে। কিন্তু আমি তোমায় ভুলিনি, তাই তো তোমাকে ছায়ার মতো অনুসরণ করে বেড়াচ্ছি। सात बात तुम क्या आछास
আমি বর্বরতার সাক্ষী, আমি সৃষ্টির অভিশাপ, পৃথিবী আর কলঙ্কের প্রতিহিংসার বলি। আমি আকাশ থেকে ঠিকরে পড়া একটা কক্ষচ্যুত উল্কা। কেউ নামটা তো আগুন জ্বালাতে সারা বিশ্ব জুড়ে জ্বালাবো ওই বিদ্রোহের আগুন। সেই আগুন গিয়ে ছিটকে পড়বে তোমাদের মতো স্বার্থবাজার কুলিপদের কালো পতাতে। দাও দাও করে জ্বলে উঠবে সেগা পুড়ে ছাই হয়ে যাবে গরিবের রক্ত দিয়ে গাদা তোমাদের তোমাদের পাপে কেল্লা। মরণ তো আমাদের অনেক আগে হয়ে গেছে লাগারবার। যেদিন তোমরা পৃথিবীটাকে চিড়িয়াখানা বানালে, সেই চিড়িয়াখানা মাঝে তোমাদের মতো দু পেয়ে জানায় না চাঁদির চাবুক মেরে বস করে শুরু করলে দুর্নীতির সার্কাস খেলা। আর সেই দিন তো আমাদের মতো মানুষের অপমৃত্যু ঘটেছে। सलाद पागल भिखारी के हमारा देश का तो बदनाम हमें एमएलए वाले ये सब साले तो पगला कुत्ते का तरह गुली करिए हमारे को। তুমি এমএলএ হবে? अरे पगला अगले इलेक्शन में हमें एमएलए बनने के लिए टिकट खरीद कर वो और तुम्हारा माफिक आदमी को भी देखिए ली वो। মানুষের রাজ্যে একটা ভোট ভোটে দাঁড়াবে। আর মানুষ দু হাত তুলে বলবে ভোট চিহ্নে ভোট দিন, ভোট চিহ্নে ভোট দিন। तुझे खत्म करिए हम एकदम संदेह करिया दे वो। আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গতিমান রণফিলে রণিবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। सारा शोर का बच्चा तनवाई का गुली दो साला जिंदा है तेरा ये हाल मेरा बहुत बहुत पसंद लगे थे। नाम सेठ जी नाम। अरे तुम ये मेरा दिल का पंछी क्या? हाँ सेठ जी बहुत 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 खूब। এলাকায় তুই ওকে কোথায় নিয়ে এলি? আমার দাদা কোথায়? अरे तो दादा मरे गए। अरे भूले जाना सही बजे पटा को। ও, তারপরে আমার দাদার অ্যাক্সিডেন্টের কথা। अरे तो भूल अरे तो ভালো চলবে তোমার এখানে নিয়ে এসেছি। লোকাই, আমি তোর কাছে জোহাত করে বলছি, তোর পায়ে পড়ে বলছি, তুই আমাকে এখান থেকে নিয়ে চল লোকাই। বাড়িতে আমার বৃদ্ধ বাবা আমাকে দেখতে না পেলে কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে। আরে বড় মরছিল, হয় দুদিন আগে মরবে, কিন্তু তুই তো সুখে থাকবি। চাই না আমি নোংরা শোক, আমি গ্রামের মেয়ে, সাহাকর্ম আমার কাছে রাত হোক। আমার নারীর সংগ্রাম, নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আর সেই নারী সংগ্রাম রক্ষা করার জন্য আমি গ্রামের মেয়ে, আমি গ্রামের पंचिस करने घुसते पारे लेकिन बाहर रहते पारे ना। আপনাকে ছেড়ে দিন আমি আপনার বোনের মতো। सुना छोरे मेरा माँ ने मुझे जन्म दिया ना से कोनो भाई और ना से कोनो बहन, इसीलिए तुम्हें का सब हमारा हमारा प्रिय लगा। तू बिल्कुल आगे राजेश तुझे আমি माल पिलाबो, अच्छा माल भी बनाबो, उसके बाद तुझे আমি नगरी में लगाबो। अबे चल रहा বলুন সেठ जी। तू जरा बाहर जा, मत सोच तेरा बख्शिश मिल जाएगा। আর চাকরি
তাহলে আজ থেকে আমি কাজে লেগে পড়ছি সেটি আর বলছিস না আমি সন্ধ্যেবেলা সেটাই যাবো আরে দাঁড়াও দাঁড়াও মার দিলাম মার এই অমৃত এই অমৃত তুমি আমাকে চলে গেল আমার বুকটা চলে গেল और क्या तुम्हारा नाम झिमली नहीं झिलिमिली झिलिमिली তোমাকে নাচতে হবে আর গানাও গাইতে হবে বেচারি ঝিমলিটা মরে গেল মরা ঝিমলির মন থেকে নতুন করে বেঁচে উঠলো নাট্যকি ঝিমলি সে মত্ত রঙ্গিনীর মতো নাচবে যৌবনের পাপড়ি মেলে গাইবে যৌবন মৌচাকে কি মধু জমেছে 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 যৌবন মৌচাকে কি মধু জমেছে 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 এসো বনাগর আও মধুকর এসো বনাগর আও মধুকর এসো আর কাছে 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 কি মধু জমেছে 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 শাড়ির বয়স হয়ে গেল এখন স্কেলে আমি আমার আদিল কা পেঁয়াজ মিটাবো আর ভুগবি মিটাবো সর্বনাশ হয়ে গেছে সেটি। আপনার WGB 77 নম্বর গাড়িটি ওই DSP ধর্মচন্দ্র ব্যানার্জির হাতে ধরা পড়েছে কাকা শোনো ড্রাইভার পুলিশের গুলিতে খতম হয়ে গেছে আর আমি কোনো রকমে চালিয়ে পালিয়েছি সেটি। तुम बहुत अच्छा क्या बोले मेरा पुलिस का काका सुना से तेरा जान का कीमत बहुत ज्यादा लगा इसीलिए वो सुना चल के भाग गया क्या सेठी सारे हम ज्यादा আমার কোনো দোষ সেठी আমার কোনো দোষ ছিল না ওই ডিএসপি সাথে দরদরা লড়ি লেট করা ওই সারা কোন আগে পিডিএসপি সব খবর দিয়ে দিতে সেठी अरे कौन तुझे আমি টুকরা টুকরা করিয়া দেবো ওই লরি ফিরে বা রাস্তা আমি তৈরি করেছি সেটি সেই সঙ্গে আজকে শোনা আপনার মার যাবে না গেছে এক সময় দেখলাম ওই ডিএসপি ব্যানার্জি বড় ছেলে মধ্যে উন্মাদের মতো কি যেন